প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। এবারের নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বললেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। আমেরিকার শক্তির ভক্ত নরমের জম ইরানের পারমাণবিক জটিলতা সমাধানে সরাসরি সংলাপে বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি। ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুক। অন্যদিকে ট্রাম্পের সাথে প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার ট্রাম্পের। গাজায় 233 ইমামকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ইসরায়েলের হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত। আগামীতে রোহিঙ্গা ইস্যু আঞ্চলিক সমস্যা হিসেবে দেখা দেবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। মব দিয়ে কাউকে ভয় দেখানো শুধু গণতন্ত্রের জন্য নয়, বরং রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি, মন্তব্য রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমানের। দেশে উদারপন্থী রাজনীতি সরিয়ে উগ্রবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বললেন মির্জা ফখরুল। ভোট চুরির অভিযোগে পিষ্ট মোদি জোরালো হচ্ছে দাবি। অন্যদিকে বিজেপিকে উৎখাতের ডাক মমতার। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ, সেনাবাহিনী মোতায়েন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। শুক্রবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই কমিশনের প্রধান দায়িত্ব, এর কোনো বিকল্প নেই। জীবন চলে যেতে পারে, কিন্তু নির্বাচনে ফাঁকি বা ধোঁকাবাজি চলবে না। সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, একথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুশ বার্তা সংস্থা তাস শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। রুবিও বলেন, পারমাণবিক ইস্যু শান্তিপূর্ণ ও টেকসই সমাধানে যুক্তরাষ্ট্র সবসময় সংলাপে প্রস্তুত। তিনি জানান, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে। রুবিও বলেন, এটি কূটনৈতিক প্রস্তুতির বিরোধী নয়, বরং তা আরও শক্তিশালী করে। তিনি ইরানি নেতাদের আহ্বান জানান যেন তারা এমন পদক্ষেপ নেন যাতে দেশটি কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন না করে এবং জনগণের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 অনুযায়ী নারীদের জন্য নির্ধারিত কোটা বাতিল করে নতুনভাবে 7% কোটা রাখা হয়েছে। 28 আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, বিধিমালাটি অবিলম্বে কার্যকর হবে। নতুন নিয়মে 93% পদ মেধাভিত্তিক হবে, বাকি 7% কোটা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য 1%। যোগ্য প্রার্থী না মিললে এসব পদও মেধা তালিকা থেকে পূরণ করা হবে। এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে আলাদা পদও সৃষ্টি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন। বিবিসির 28 আগস্টের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প তাকে পদ থেকে সরাতে চাওয়ায় কুক তা চ্যালেঞ্জ করে আদালতের কাছে বরখাস্তের আদেশ অবৈধ ও বাতিল ঘোষণা করার দাবি জানিয়েছেন। মামলার ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলও বিবাদী। অন্যদিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা ব্যবস্থা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষের পর তাকে অতিরিক্ত 6 মাস নিরাপত্তা দেওয়ার অনুমোদন দিয়েছিলেন জো বাইডেন, যা গত 21 জুলাই শেষ হয়েছে। হ্যারিস এবার তার লেখা বইয়ের প্রচারণায় দেশজুড়ে সফরে বের হবেন।
গাজায় ইসরায়েলি হামলা শুধু সামরিক নয় বরং ধর্মীয় ও সাংস্কৃতিক ভিত্তির উপরও পরিকল্পিত আঘাত বলে দাবি করেছে গাজার মিডিয়া অফিস। 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান অভিযানে ইসরায়েলি বাহিনীর হাতে 233 জন ইমাম ও ইসলামী ধর্মপ্রচারক নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে 828টি মসজিদ, মারাত্মক ক্ষতিগ্রস্ত 167টি। এদিকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত সানায় ইসরায়েলি বিমান হামলায় হুতি প্রধানমন্ত্রীর আহমেদ আল রাহাউতি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনি গণমাধ্যম। হামলার সময় তিনি সহকর্মীদের সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে ছিলেন। হুতিদের প্রতিরক্ষা মন্ত্রী ও চিফ অব স্টাফেরও নিহত হওয়ার আশঙ্কা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রোহিঙ্গা সমস্যা এখন শুধু বাংলাদেশের নয়, আগামী 7-8 বছরে এটি আঞ্চলিক সমস্যার রূপ নিতে পারে। তিনি জানান, লাখ লাখ তরুণ তরুণী শরণার্থী শিবিরে কোনো আশাবাদ ছাড়া বেড়ে উঠছে, যারা একসময় স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করতে পারে। শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফিলিস্তিনি ইস্যুতে বিশ্ব জনমত বদলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি মানুষ মনে করছে ইসরায়েল ফিলিস্তিনে অপরাধ করছে, এমনকি অনেক ইহুদি বুদ্ধিজীবীও এর বিরুদ্ধে সোচ্চার। রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনীতিতে উগ্র মৌলবাদ নতুন করে মাথাচাড়া দিচ্ছে। ইউটিউবে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, এই প্রবণতা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্মের ভ্রান্ত ব্যাখ্যা রোধে নেতাকর্মীদের সতর্ক করেছেন। তার বক্তব্যের প্রতিধ্বনি করেছেন মির্জা ফখরুল, যিনি বলেন, একটি মহল সাম্প্রদায়িক উগ্রতা উস্কে দিয়ে দেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে চায়। জিল্লুর রহমান জানান, সোশ্যাল মিডিয়ায় কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে গোষ্ঠীগত প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, 2013 সালের হেফাজত আন্দোলন, 2016 সালের হোলি আর্টিজান হামলা ও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় ধর্মীয় উত্তেজনা ব্যবহার হয়েছে। শিক্ষাঙ্গনেও মৌলবাদী ছাত্র রাজনীতি বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনেও ছাত্র শিবির প্রার্থী দিয়েছে। তার মতে, শুধু মৌলবাদী নয়, আওয়ামী লীগ ও বিএনপিও রাজনৈতিক প্রয়োজনে ধর্মকে ব্যবহার করেছে, ফলে মৌলবাদের ভিত্তি আরও শক্ত হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে মধ্যপন্থা ও উদারপন্থা রাজনীতি ও গণতন্ত্র সরিয়ে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে, যা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালামের লেখা রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। ফখরুল বলেন, এই ষড়যন্ত্র রুখতে উদারপন্থী গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন হবেই, এটি বন্ধ হলে জাতি বড় ক্ষতির মুখে পড়বে এবং ফ্যাসিবাদ ফিরে আসার ঝুঁকি বাড়বে। গত বছরের জুনে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। তবে 1 বছর না যেতেই বিরোধী দলগুলো তার পদত্যাগ দাবি করছে। কংগ্রেস নেতা ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ, 2024 সালে নির্বাচন ভুলে ভরা ও ইচ্ছাকৃতভাবে বিকৃত ভোটার তালিকার ভিত্তিতে হয়েছে, যাতে নির্বাচন কমিশন এবং অমিত শাহ মোদীকে জেতাতে সহায়তা করেন। বিহারের মুজফ্ফরপুরে এক সভায় রাহুল বলেন, প্রকৃত ভোটারদের নাম কেটে জাল ভোটার রেখে ভোট কারচুপি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসও এই অভিযোগে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বাংলাভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে নির্যাতনের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, গরিব বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এবং নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসা চালানো হচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। মমতা জানান, দেশভাগের যন্ত্রণা পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবের মানুষই সবচেয়ে বেশি ভোগ করেছে। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। উত্তেজনা ছড়িয়ে পড়ায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে। আহত কর্মীদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। জাতীয় পার্টির প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি বলেন, তাদের কেন্দ্রীয় কার্যালয়ে
সন্ত্রাসী হামলা হয়েছে এবং ফের হামলার আশঙ্কা রয়েছে। পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানান, গণ অধিকার পরিষদের হামলায় তাদের বহু কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.